বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের এই লেকচারটি যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সম্মান তৃতীয় বর্ষের স্টুডেন্ট তাদের জন্য যে কোর্সগুলো নির্ধারিত রয়েছে সেখান থেকে বিশ্ব সভ্যতার ইতিহাস, যার কোর্স কোড 23-16-13, এই কোর্স থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে কথা বলবো। আজকের লেকচারের শিরোনাম হলো মিশরীয় সভ্যতা এবং লেকচার নাম্বার 2। আলোচনার এই পুরোটা সময় জুড়ে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমামুল ইসলাম কাজল, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা থেকে। আজকের আলোচনা শেষে বা লেকচার শেষে আমরা যা জানতে পারবো তা হলো মিশরকে নীল নদের দান কেন বলা হয়, মিশরীয়দের লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা পাব, মিশরীয়রা কেন পিরামিড নির্মাণ করত, এবং সবশেষ যে টপিক সম্পর্কে ধারণা পাব সেটি হলো মানব সভ্যতার বিকাশে মিশরীয় সভ্যতা যে অবদানগুলো রেখেছিল সেই অবদানগুলো সম্পর্কে আমরা ধারণা পাব। তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি টপিক সম্পর্কে আলোচনা করি। মিশরকে নীল নদের দান বলার কারণ, নদীর তীরবর্তী যে সভ্যতাগুলো, এই সভ্যতার ভিত রচিত হয়েছিল নব্যপ্রস্তর যুগে এবং তার পরিপূর্ণতা লাভ করেছিল ধাতব দ্রব্য ব্যবহারের মধ্য দিয়ে। খ্রিস্টপূর্ব প্রায় 5000 অব্দে নীল নদের তীরে বা অববাহিকায় যে সভ্যতা গড়ে উঠেছিল, ইতিহাসে তাই মিশরীয় সভ্যতা নামে পরিচিত। প্রাচীন মিশরীয় সভ্যতা মেসোপটেমিয় সভ্যতার সমসাময়িক বলা চলে। মিশরকে নীলনদ বলার যে কারণ, সেই কারণ জানার আগে আমরা একটু ম্যাপের দিকে লক্ষ্য করি। মূলত এই নীলনদ মিশরের আগে সুদান থেকে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তরে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। তো মিশরকে নীল নদের দান বলার যে কারণগুলো সেটি আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথম পয়েন্ট, কৃষির প্রাণ। প্রাচীন মিশরীয় সভ্যতার অর্থনীতি ছিল কৃষিভিত্তিক, আর এই কৃষি ছিল মিশরীয়দের অন্যতম অর্থনীতির একটি চাকা। আর কৃষির প্রাণ বলা হতো নীলনদকে। নীলনদের তীরে বা নীলনদের অববাহিকায় প্রচুর ফসল বা খাদ্যশস্য তারা ফলাতে পারত। তাদের যে চাহিদা ছিল সেই চাহিদার প্রায় 3 গুণ বেশি খাদ্য তারা জমাতে পারত বা উৎপাদন করতে পারত। এছাড়াও নীল নদের যে পানি, সেই পানি দিয়ে সেচ ব্যবস্থার যে প্রচলন, সেটিও কিন্তু এই নীলনদ থেকেই প্রচলন করেছিল তারা। আর এই সব কারণে খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছিল, যার জন্য বলা হচ্ছে এই মিশর নীল নদের দান। পরবর্তী যে পয়েন্ট সেটি হলো যোগাযোগ ব্যবস্থা। নীলনদ দিয়ে ভূমধ্যসাগরে যোগাযোগ রক্ষার অন্যতম একটি মাধ্যম ছিল হচ্ছে নীলনদ। মিশরীয়রা এই নীলনদের মাধ্যমে ভূমধ্যসাগরে গমন করতে পারত। ফলে তারা বিভিন্ন সভ্যতার জনপদের সাথে, মানুষের সাথে নদীপথে যোগাযোগ রক্ষা করতে পারত।
এছাড়াও এই নীলনদ থেকে মিশরের ঠিক পূর্ব দিকে আমরা যদি লক্ষ্য করি, রেড সি যেটা হচ্ছে লোহিত সাগর, এই লোহিত সাগরের সাথে একটি খাল খননের মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল। তার ফলে দেখা গেল তাদের যে ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেম সেটি ডেভেলপ করলো। পরবর্তী পয়েন্ট, ব্যবসা বাণিজ্য। এই নীলনদ মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় তারা খুব সহজে ক্রিট, গ্রিক, ফিনিশীয়দের সাথে নদীপথে ব্যবসা বাণিজ্য করতে পারত। পরবর্তী পয়েন্ট হলো বন্যা। এই নীলনদের অববাহিকায় বা এই নীলনদ যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মিশর, এই মিশরে প্রায় প্রতি বছর জুন মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো। এই বৃষ্টিপাতের ফলে প্রচুর পানি নীলনদে এসে জমা হতো। ফলে নীলনদের পানি বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এটি এমন একটি পর্যায়ে যায় যেটি নদীর দুই তীরবর্তী এলাকাকে প্লাবিত করত। আর এই প্লাবিত এলাকার পরিমাণ ছিল প্রায় 12,500 বর্গমাইল, যেখানে পলিমাটি পড়ে মাটির উর্বরতা বৃদ্ধি করত এবং এটি ছিল মিশরীয়দের কাছে আশীর্বাদ স্বরূপ। ধর্মীয় বিশ্বাস। নীলনদের যে বার্ষিক গতিবিধি, মিশরীয়দের যে ধর্মবিশ্বাস, এই ধর্মবিশ্বাসের নতুন একটি মাত্রা যোগ করল। প্রাচীন মিশরীয় সভ্যতায় মৃতদেহ মমিকরণের যে প্রথা, সেটি নীলনদ থেকে নেওয়া হয়েছে বলে অনেকে মনে করে থাকেন। কারণ এটি বন্যার সময় নীলনদ প্রাণ ফিরে পায় এবং যখন পানির প্রকোপটা কমতে থাকে তখন নীলনদ প্রায় মৃতপ্রায় অবস্থা বা নিষ্প্রাণ হয়ে পড়ে। এটি দেখে তারা মনে করত মানুষের জীবন হলো সাময়িক বিরতি, সে আবার জীবন ফিরে পাবে এবং এ কারণে তারা মৃতদেহ ধন সম্পদ সহ মমি করে রাখত। পরবর্তী পয়েন্ট, সম্পদ আরোহণ। এই নীলনদের প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ ছিল, খনিজ সম্পদ ছিল, ধাতব দ্রব্য, এগুলো তারা এখান থেকে পেত। মৎস্য সম্পদ আরোহণের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারত। সর্বশেষ বলা যায় এই উল্লেখযোগ্য যে কারণগুলো, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, মাটির উর্বরতা বৃদ্ধি, তাদের ধর্মীয় বিশ্বাসে নতুন মাত্রা যোগ করা এবং বিভিন্ন সম্পদ আরোহণ করতে পারত, বিধায় মিশরকে নীলনদের দান বলা হয়ে থাকে। এর পরবর্তী যে পয়েন্ট সেটি হলো মিশরীয়দের লিখন পদ্ধতি। পয়েন্ট ঠিক না, এর পরবর্তী যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটি হলো মিশরীয়দের লিখন পদ্ধতি। তো চলো সেটি সম্পর্কে আমরা ধারণা নেই। মিশরীয়দের লিখন পদ্ধতি। সভ্যতার অগ্রগতির ইতিহাসে মিশরীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হল লিখন পদ্ধতি। মনের ভাব প্রকাশের জন্য মিশরীয়রাই প্রথম হায়ারোগ্লিফিক রীতি উদ্ভাবন করে। প্রথম ও দ্বিতীয় রাজবংশের শাসনামলে মিশরীয়রা লিখন পদ্ধতির ব্যাপক উৎকর্ষ সাধন করে। মিশরীয় লিখন পদ্ধতিকে বলা হয় হায়ারোগ্লিফিক, যার অর্থ হল পবিত্র লিপি। কেননা এই হায়ারোগ্লিফিক লিপিটি তারা তাদের মন্দিরের কাজে ব্যবহার করত, বিধায় এটিকে পবিত্র লিপি বলা হয়ে থাকে। মিশরীয়দের যে লিখন পদ্ধতি, সেই লিখন পদ্ধতির আমরা একটু ভাগ দেখব। সেটি হলো প্রথমেই চিত্রলিপির উদ্ভব। মিশরীয় বা প্রাচীন মিশরীয়দের যে মনের ভাব, সেটি তারা চিত্রের মাধ্যমে প্রকাশ করত। আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করি, বিভিন্ন প্রতীকের মাধ্যমে তারা তাদের মনের ভাব বা ভাষা প্রকাশ করার চেষ্টা করত। প্রথম দিকে তারা চিত্রগুলোকে পরপর সাজিয়ে একটি বিশেষ অর্থবোধক শব্দ তৈরি করার চেষ্টা করত বা অবিশেষ অর্থবোধক শব্দকে তারা বোঝাতো। সুতরাং একথা বলা যায় যে প্রাচীন মিশরে যে হায়ারোগ্লিফিক লিপির উদ্ভব হয় তার মূলে ছিল
চিত্রলিপি। এর পরবর্তী যে পয়েন্ট সেটি হলো হায়ারেটিক আর ডেমোটিক লিপি, এই দুটি। খ্রিস্টপূর্ব ৩৫০০ পূর্বাব্দে অর্থাৎ ৩৫০০ পূর্বাব্দে যে ব্যঞ্জনধ্বনি উদ্ভাবনের আগের সময় মিশরীয় যে লিপি ব্যবহার করত, কিন্তু সাধারণ যে দৈনন্দিন কাজকর্ম, প্রশাসনিক দফতর, এইখানে যে লিপি ব্যবহার হতো সেটি হলো ডেমোটিক লিপি। যেহেতু এটি দৈনন্দিন কাজকর্মে বা প্রশাসনিক দপ্তরে বিভিন্ন জায়গায় এই লিপিটি অধিক পরিমাণে ব্যবহার হতো, এজন্য এই ডেমোটিক লিপি ধীরে ধীরে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে এবং ওই হায়ারেটিক যে লিপিটি, সেই লিপিটি তার যে প্রয়োগ, সেই প্রয়োগ কিন্তু ক্রমশ হ্রাস পেতে থাকে। পরবর্তী পয়েন্ট হলো রোজেটা পাথর। মিশরীয় যে সভ্যতা, এই সভ্যতার নিদর্শন পাওয়া যায় ১৭৯৯ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মিশর অভিযানের প্রাপ্ত যে রোজেটা পাথর সেটিতে। নেপোলিয়ন তার সৈন্য নিয়ে এই রোজেটা বা রশিদ নামক স্থানে তাঁবু গাড়তে চেয়েছিলেন বা তাঁবু গেড়েছিলেন। তার সৈন্যরা পরিখা খনন করতে গিয়ে কালো ব্যাসলেটের প্রকাণ্ড এক পাথর আবিষ্কার করে। পরে অনুসন্ধান করে দেখা যায় যে পাথরের গায়ে ৩টি ভিন্ন ভাষায় ৩ ধাপে লেখা রয়েছে। এই পাথর থেকে অনুমান করা হয় যে প্রায় খ্রিস্টপূর্ব ৪,৫০০ বছর পূর্বেই হায়ারোগ্লিফিক লিপিতে লেখা শুরু হয়। তখন পঞ্চম টলেমি ছিল মিশরের রাজা। তিনি গ্রিক ভাষা জানতেন এবং হায়ারোগ্লিফিক এবং ডেমোটিক লিপির পাশাপাশি গ্রিক ভাষাও ব্যবহার করতেন। তো সভ্যতার যে ক্রমবিকাশ, সেই ক্রমবিকাশের ধারায় মিশরীয়দের যে অবদান সেটি সর্বাপেক্ষা। আর এই সর্বাপেক্ষা অবদানের মধ্যে অন্যতম যেটি, সেটি হলো হায়ারোগ্লিফিক লিপি। সভ্যতার ইতিহাসে মিশরীয় এই চিত্রলিপির উদ্ভাবন মিশরীয় সভ্যতা, যা মানব সভ্যতার আধুনিক একটি যুগ, সেই যুগের দ্বার উন্মোচন করেছিল। বর্ণমালার উদ্ভাবনে যদিও ফিনিশীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাছাড়াও মিশরীয়রাই প্রথম বর্ণমালার যে সঠিক প্রয়োগ তারা সেটি ঘটাতে সক্ষম হয়েছিলেন। এর পরবর্তী যে টপিক সেটি হলো মিশরীয়রা কেন পিরামিড নির্মাণ করত। তো চলো আমরা সেই টপিক সম্পর্কে জেনে নেই। মিশরীয় স্থাপত্য শিল্প এক অনন্য ঐশ্বর্যের দাবিদার, কেননা তারা এই স্থাপত্য শিল্পে অসাধারণ দক্ষতা প্রদর্শন করতে পেরেছিলেন বিধায় ইতিহাসে তারা ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে পরিচিত। মূলত এই পিরামিডের যে ধারণা সেটি তাদের বাস্তবতা এবং আধ্যাত্মিক অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা এটার বিকাশ ঘটাতে শুরু করে। পিরামিড শব্দটি হলো একটি প্রাচীন গ্রিক শব্দ, যার অর্থ হলো খুব উঁচু। প্রাচীনকালে মিশরের যে রাজা ফারাওদের দেহ সংরক্ষণ করার জন্য, অর্থাৎ তারা মৃত হওয়ার পর বা মৃত্যুবরণ করার পর তাদের দেহ সংরক্ষণের জন্য কবরে শায়িত করা হতো এবং এই সংরক্ষণের জন্য তারা সেই কবরকে বালুর এক প্রলেপ দিয়ে ঢেকে দিত। কিন্তু যখন ঝড় হতো বা ঝড়ের পর বা ঝড়ের সময় এই বালুগুলো উড়ে গেলে তাদের দেহ অনাবৃত হতো। তখন তারা পুনরায় আরেকটি পদ্ধতি অবলম্বন করলো, পোড়া কাদামাটি বা পোড়া মাটি পুড়িয়ে ইট বানিয়ে সেই ইট দিয়ে কবরগুলো ঢাকতে শুরু করলো। এটাকে সাধারণত বলা হয় মাস্তাবা। এটি মূলত করা হতো যারা খুব অভিজাত শ্রেণীর মিশরে, বিশেষ করে রাজা বা যাজক শ্রেণী এ ধরনের লোকজনের ক্ষেত্রে বা অভিজাতদের ক্ষেত্রে এই মাস্তাবা ব্যবহার করা হতো। কিন্তু যারা খুবই নিম্নমানের ছিল, সাধারণ জনগণ ছিল, তাদের জন্য খুব বেশি একটা পিরামিডের যে ব্যবস্থা এটা করা হতো না, তাদের নর্মালি কবরে শায়িত করা হতো। এবং আরেকটি ব্যাপার হলো এই মিশরীয়রা তারা তাদের যে
মৃত্যুবরণ করার পর মানুষ আবার পুনরায় যে পুনরুজ্জীবিত হয় সেই ধ্যান ধারণায় তারা বিশ্বাস করত এবং সেই জায়গা থেকে তারা এই দেহ সংরক্ষণের জন্য পরিকল্পনা গ্রহণ করলো। এক পর্যায়ে দেখা গেল যে এই বালুর আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া বা কাদামাটি দিয়ে ঢেকে দেওয়া বা পোড়ানো কাদামাটি দেওয়া অথবা মাটি পুড়িয়ে ইট দিয়ে তৈরি করে সেই স্থানগুলো আবৃত করলে একটা পর্যায়ে দেখা যায় যে এটি আর স্থায়ী রূপ লাভ করে না। তখন তারা এটিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য তারা যেটি শুরু করলো যে পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে খুব উঁচু করে তারা এই ফারাওদের কবর বা অভিজাত শ্রেণীর কবর তারা সংরক্ষণ করতে শুরু করলো। সেটি একটি পর্যায়ে যে খুব স্থায়ী রূপ লাভ করলো এবং ইতিহাসে যেটি পিরামিড নামে পরিচিত সেটি আমরা দেখতে পাই। তো মূলত তারা পিরামিড নির্মাণ করেছিল তাদের যে রাজা ছিল বা তাদের যে অভিজাত শ্রেণীর লোকজন ছিল তারা মৃত্যুর পরে তাদের যে ধন সম্পদ ছিল সেই ধন সম্পদ সেই কবরের পাশাপাশি রাখা। কিন্তু একটা সময় দেখা গেল যে এই যে ব্যক্তিকে এখানে সমাহিত করা হলো সেটি খুব বেশি একটি স্থায়িত্ব লাভ করছে না। আবার যে ধন সম্পদ রাখা হচ্ছে সেই ধন সম্পদও চুরি হওয়ার বা চোর ডাকাতের যে একটা প্রভাব সেটাও হতে পারে। সেই সম্পদকে রক্ষণাবেক্ষণের জন্য এবং কবরের স্থায়ী রূপ দেওয়ার জন্য তারা পিরামিড নির্মাণ করতে শুরু করলো। মূলত এসব কারণেই মিশরীয়রা পিরামিড নির্মাণ করতে শুরু করে। মিশরীয়দের পিরামিড মূলত ফারাও সম্রাটদের কবরের উপর নির্মিত যে দুর্ভেদ্য সৌধ, এই সৌধকেই পিরামিড বলা হয়। দুর্ভেদ্য, তো দুর্ভেদ্য মানে এখানে ভেদ করা যাবে না। ফারাও সম্রাটদের কবরের উপর নির্মিত দুর্ভেদ্য সৌধকে পিরামিড বলে বা বলা হচ্ছে। মৃতদেহ অক্ষত বা অক্ষুণ্ণ রাখার জন্য পিরামিডের অভ্যন্তরে মিশরীয় সম্রাটদের যে মৃতদেহ সেটি মমি করে রাখা হতো আর এই মমি পিরামিডের অভ্যন্তরে সমাহিত করা হতো। এই পিরামিডগুলোর উচ্চতা ছিল প্রায় 200 ফুট। চতুর্থ রাজা বা চতুর্থ রাজবংশের যে রাজা ফারাও খুফুর পিরামিড তৈরিতে 23 লক্ষ পাথর লেগেছিল। এই পাথরগুলোর গড় ওজন ছিল প্রায় 68 মণ। এ পর্যন্ত মিশরে প্রায় 80টি বা তার বেশি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে এবং প্রায় 70টি পিরামিড মিশরীয় সভ্যতায় পিরামিডের যে কালের সাক্ষী সেটি বহন করে আজও টিকে আছে। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা হল মিশরীয় সভ্যতা। আনুমানিক প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে মিশরে যে নীলনদ ছিল সেই নীলনদের অববাহিকায় এই মিশরীয় সভ্যতা যাত্রা শুরু করে বা তার গোড়াপত্তন ঘটে। তবে একক সভ্যতা হিসেবে মিশরীয় সভ্যতা সবচেয়ে আগে বিকশিত হয়েছে বলে প্রত্নতাত্ত্বিকেরা মোটামুটিভাবে একমত। বলা হয়ে থাকে মিশরীয়রাই প্রথম মানব সভ্যতার গোড়াপত্তন করে, কারণ নব্যপ্রস্তর থেকে উন্নতি লাভ করে মিশরীয়রা নগরকেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা সেটি গড়ে তুলতে পেরেছিল। আর এ সময় থেকে মানুষ লিখিত ইতিহাস তথা ঐতিহাসিক যুগে প্রবেশ করতে পারে। তো মানব সভ্যতার ইতিহাসে মিশরীয় সভ্যতার যে অবদান, সেই অবদানের আমরা কিছু চিত্র পয়েন্ট আকারে তুলে ধরব। তো প্রথম পয়েন্ট যেটি হলো লিখন পদ্ধতির আবিষ্কার। ব্রোঞ্জ যুগের যে নগর সভ্যতার একটি যুগান্তকারী ঘটনা সেটি হলো মিশরীয়দের লিখন পদ্ধতি এবং লেখার যে উপকরণ সেটি আবিষ্কার। বর্ণভিত্তিক চিত্রলিপির উদ্ভাবন এই মিশরীয় সভ্যতার এটি একটি গুরুত্বপূর্ণ দিক। মিশরীয় লিখন পদ্ধতিকে হায়ারোগ্লিফিক বলা হয়ে থাকে। হায়ারোগ্লিফিক নামটা গ্রিকদের দেওয়া, যার অর্থ হলো
পবিত্র লিপি। মূলত এই লিপির যে নিদর্শন সেটি বিভিন্ন মন্দিরে পাওয়া যায় বলে একে পবিত্র লিপি বলা হয়ে থাকে। প্রাচীন রাজবংশের যেসব রাজারা ছিল তারা তাদের মনের ভাব প্রকাশের জন্য এরকম 24টি হায়ারোগ্লিফিক লিপি বা চিত্রলিপির ব্যবহার শুরু করে। কিন্তু এই লিপি ছিল অনেকটা দুর্বোধ্য, যা বুঝতে মানুষের অনেক সমস্যা হতো। তাই সাধারণ জনগণের কথা চিন্তা করে প্রাচীন মিশরে এরকম আরও দুটি লিপির ব্যবহার শুরু হয়। এগুলো হলো হায়ারেটিক এবং ডেমোটিক লিপি। প্রাচীন মিশরে ডেমোটিক লিপি বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং এই ডেমোটিক লিপি জনপ্রিয় হওয়ার কারণে হায়ারেটিক লিপিটি তার প্রয়োগ করার যে জায়গা বা যে প্রয়োগ করার মতো যে বিষয় সেটি কিন্তু স্কিপ করে। আর এইটি অনেক ডেমোটিক লিপিটি অনেক সংক্ষিপ্ত ছিল এবং ভুল ত্রুটিও কম হতো। ঐতিহাসিকরা অনুমান করেন প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক লিপি অনুসরণ করে মিশরীয়রা ইংরেজি বর্ণমালার 22টি বর্ণ আবিষ্কার করে এবং পরবর্তীতে গ্রিকরা ই, আই ও ইউ এই 4টি বর্ণ যোগ করে আধুনিক ইংরেজি বর্ণমালা তৈরি করে। পরবর্তী পয়েন্ট হলো নারীর মর্যাদা দান বা নারীদের মর্যাদা দান। তৎকালীন মিশরীয় সভ্যতায় যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে মাতৃতান্ত্রিক প্রথা বিদ্যমান ছিল। সমাজের বিভিন্ন জায়গায় যেমন ব্যবসা বাণিজ্য, তাদের শিল্প, কলকারখানা, খেলাধুলা সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বিদ্যমান ছিল। এমনকি রাজ্য শাসনেও নারীদের অংশগ্রহণ দেখা গিয়েছে। ইতিহাসের প্রথম রানী বা নারী শাসক যিনি ছিলেন হাটাসু, তিনি ছিলেন ফারাও প্রথম থাটমোসের কন্যা। সভ্যতার যে অন্যান্য দিকগুলো রয়েছে বা সমাজের যে অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে সেখানেও নারীর অবস্থান সম্পর্কে জানা যায়। পৃথিবীর অন্যান্য সভ্যতায় নারীদের কেমন সম্মান করা হতো সেটি না জানা গেলেও কিন্তু প্রাচীন মিশরীয় সভ্যতায় নারীদের একটি সম্মানজনক অবস্থা ছিল, এটি নিঃসন্দেহে বলা যায়। পরবর্তী যে পয়েন্ট সেটি হলো লেখার উপকরণ আবিষ্কার। প্রাচীনকালে মিশরীয়রা লেখা খোদাই করতে পাথর, হাড়, কাঠ, দেয়াল, প্রাচীর ইত্যাদি ব্যবহার করত। সাহিত্য বিষয়ক যে লেখাগুলো সেটি লেখার প্রয়োজন বা প্রয়োজনীয়তা অনুভব করে তারা লেখার উপকরণ আবিষ্কার করতে থাকে। আর তখনই তারা দেখতে পায় প্যাপিরাস, অর্থাৎ প্যাপিরাস তারা দেখতে পেয়ে এটি উদ্ভাবন করলো। এই প্যাপিরাস উদ্ভাবনের মাধ্যমে তারা তাদের লেখার যে কাজ সেটি সহজেই মেটাতে সক্ষম হলো। মিশরে তখন প্রচুর পরিমাণে প্যাপিরাস গাছ জন্মাতো। আর আধুনিককালে যে পেপারস শব্দটি এসেছে, অনেক ঐতিহাসিকগণ মনে করে থাকেন যে এই প্যাপিরাস থেকে পেপার কথাটি এসেছে। মিশরীয় সভ্যতার মানুষ তারা নরম কার্বন, আঠা আর পানি দিয়ে কালো কালি তৈরির যে পদ্ধতি সেটা তারা উদ্ভাবন করেছিল। ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত মিশরের দীর্ঘতম প্যাপিরাসের নাম হচ্ছে হ্যারিস নাম্বার 1। শিক্ষা ব্যবস্থায় অবদান। শিক্ষা ব্যবস্থায় প্রাচীন মিশরীয়দের অবদান ছিল অপরিসীম। তারা আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছিলেন। রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনা করার জন্য বিভিন্ন আমলা শ্রেণীর প্রয়োজন হতো, কিন্তু এই রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা সেটি কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। কেবল রাজপরিবারের সদস্য, অভিজাত শ্রেণী বা সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা বা যারা বণিক সম্প্রদায় ছিল তাদের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পেত। সাধারণ পরিবারের কোনো ছেলে মেয়ে তারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হতো, অর্থাৎ সুযোগ পেত না। জ্যোতির্বিজ্ঞানে অবদান। প্রাচীন মিশরীয়দের কৃষি অর্থনীতির প্রয়োজনে তারা গ্রহ নক্ষত্র
তাদের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে হতো। আর এই গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে গিয়ে তারা জ্যোতির্বিদ্যা সম্পর্কে ধারণা লাভ করে। কৃষি, ধর্মীয় পবিত্র দিন, প্রাকৃতিক দুর্যোগের আগমন, এই বিষয়গুলো নির্ণয় করার জন্য তারা চান্দ্র পঞ্জিকা আবিষ্কার করে। 365 দিনে সৌর বছর গণনা, প্রতি 4 বছর পর পর 366 দিনে বছর ধরে কাজ করে। অর্থাৎ 4 বছর পর পর যে লিপিয়ার হয়, একটি দিন বাড়তি হয়, সেই লিপিয়ার এটিও কিন্তু মিশরীয়দের আবিষ্কার। প্রাচীন মিশরীয়রা পানি ঘড়ি আবিষ্কারের কৃতিত্ব দেখায়। তারা ছায়া ঘড়ি বা সূর্য ঘড়ি ব্যবহারের কৃতিত্ব দেখিয়েছেন। আধুনিককালের যে ক্যালেন্ডার আমরা ব্যবহার করে থাকি, সেই ক্যালেন্ডারও মিশরীয়দের দান। পরবর্তী পয়েন্ট, গণিত শাস্ত্রের অবদান। তৎকালীন সময়ে এই মিশরীয়রাই গণিত শাস্ত্রে কিছু মৌলিক অবদান রেখেছিল। তাদের অঙ্ক পাতনের যে পদ্ধতি ছিল সেটি 10 ভিত্তিক বা দশমিক পদ্ধতিতে। আর তৎকালীন যে পাণ্ডুলিপি বা প্যাপিরাস লিখিত যে তথ্য, যে প্যাপিরাস থেকে মিশরীয়দের গণিতশাস্ত্র সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। এসব পাণ্ডুলিপি খ্রিস্টপূর্ব 1700 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দের মধ্যেই রচিত হয়েছিল। 1, 10, 100, 1000 প্রভৃতি সংখ্যা নির্দেশ করার জন্য মিশরীয়রা বিভিন্ন প্রতীক ব্যবহার করত। মিশরীয়রা যোগ, বিয়োগ ও ভাগ পদ্ধতি সম্পর্কে ব্যাপক দক্ষতা অর্জন করলেও তারা গুণ পদ্ধতি আয়ত্ত করতে একদমই পারেনি। পরবর্তী পয়েন্ট হলো অর্থনীতিতে অবদান। প্রাচীন মিশরীয় সভ্যতা ছিল নদীমাতৃক, আর এই নদীমাতৃক সভ্যতাগুলোর অর্থনীতির যে মূল ভিত্তি সেটি হলো কৃষিকে কেন্দ্র করে। নীল নদের অববাহিকায় প্রতি বছর যে বন্যা হতো, সেই বন্যায় প্রায় 12,500 বর্গমাইল এলাকায় পলিমাটি জমে মাটির উর্বরতা বৃদ্ধি করত। প্রাচীন মিশরীয়রা বা মিশরীয় অধিবাসীরা তারা এই জমিতে কৃষিকাজ করত। তাদের উৎপাদিত ফসলের মধ্যে ছিল গম, বার্লি, পেঁয়াজ ইত্যাদি। পশুপালনও তাদের আরেকটি অর্থনৈতিক কাজ ছিল। এছাড়া প্রাচীন মিশরীয়রা ধাতু শিল্প, খনিজ শিল্প, জাহাজ শিল্প প্রভৃতি বিষয়ে তারা অগ্রগতি সাধন করেছিল। ভূমধ্যসাগরে চলাচলের উপযোগী জাহাজ, অর্থাৎ ভূমধ্যসাগর দিয়ে জাহাজ চলাচল করবে এরকম উপযোগী একটি জাহাজ প্রথমেই মিশরীয়রাই তৈরি করেছিল। চিকিৎসা বিজ্ঞানে মিশরীয়দের অবদান। প্রথম দিকে চিকিৎসা বিজ্ঞান ধর্ম ও জাদু দ্বারা প্রভাবিত হলেও ধীরে ধীরে তারা সেখানে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করে। খ্রিস্টপূর্ব 1700 অব্দের একটি লিপি থেকে জানা যায় তৎকালীন মিশরীয়রা সমাজে রোগ নির্ণয় এবং ঔষধ তৈরিতে পারদর্শী ছিল। তৃতীয় রাজবংশের রাজা জোসারের উজির ছিল ইমহোটেপ। তিনি ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক। চিকিৎসা বিজ্ঞানে তার দক্ষতা এত বেশি সমৃদ্ধ ছিল যে পরবর্তীতে তাকে দেবতা হিসেবে পূজা করা হতো। মমি তৈরি করতে তারা ভেষজ, শল্যবিদ্যা, শরীরবিদ্যা, রসায়ন বিজ্ঞানের মতো বিস্ময়কর জ্ঞান ও প্রতিভা তারা উদ্ভাবন করেছিল। মিশরীয়দের চিকিৎসা বিজ্ঞানের যে জ্ঞান পরবর্তীতে গ্রিকদের মাধ্যমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। ভাস্কর্য ও স্থাপত্য শিল্পে মিশরীয়দের অবদান। প্রাচীন মিশরে স্থাপত্য শিল্পের এক অভূতপূর্ব বিকাশ ঘটেছিল। স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হল পিরামিড ও মন্দির। পিরামিডগুলো এত বিশালভাবে তৈরি করা হয়েছিল যে বর্তমানকালে তা স্থাপত্য শিল্পীদের কাছে সত্যিই এক বিস্ময়কর ব্যাপার। পিরামিডের মধ্যে সবচেয়ে বড় পিরামিড হল ফারাও খুফুর পিরামিড। আর এই খুফুর পিরামিড তৈরি করতে
23 লক্ষ পাথরখণ্ড ব্যবহার করা হয়েছিল। প্রায় 13 একর জমির উপর নির্মাণ করা হয়েছিল, যেখানে উচ্চতা ছিল 481 মিটার। এবং যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সেই পাথরগুলো প্রায় 1 লক্ষ শ্রমিকের 20 বছরের শ্রম দ্বারা নির্মিত হয়েছিল। এই বিশাল স্থাপত্যিক নিদর্শন মিশরীয়দের সত্যিই এক অনবদ্য অবদান। এতে যে পাথরের টুকরোগুলো ব্যবহার করা হয়েছে, গড়ে প্রত্যেকটি পাথরের টুকরার ওজন ছিল প্রায় 68 মণ। তো এতক্ষণ আমরা যে মিশরীয় সভ্যতার যে অবদান মানব সভ্যতায়, সেটি পয়েন্ট আকারে একটু দেখলাম। তো আমাদের এই আলোচনার শেষে আমরা এই কথা বলতে পারি, মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন মিশরীয় সভ্যতার যে অবদান সেটি অপরিসীম। মেসোপটেমীয়, পার্সিয়ান, অ্যাসিরীয় বা রোমানরা প্রাচীন মিশরকে নিজেদের অধীন করায় মিশর রাজনৈতিক স্বাধীনতা হারালেও তাদের যে মৌলিক ব্যাপারগুলো ছিল, উন্নতির যে ধারা, সেটি কিন্তু বজায় রেখেছিল। এই মিশরীয় সভ্যতার প্রতিটি ক্ষেত্রে যে অসামান্য অবদান তারা রেখে গিয়েছেন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী অনেক সভ্যতা আমরা পড়লে পাবো বা দেখতে পাবো যে অনেক সভ্যতায় মিশরীয় সভ্যতার যে অবদান বা তাদের যে প্রভাব, এই সুস্পষ্ট প্রভাব আমরা লক্ষ্য করতে পারব। তো আমাদের আলোচনায় আজকে যেহেতু মিশরীয় সভ্যতা এই টপিক নিয়ে কথা বলার কথা ছিল, আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে যে কয়েকটি টপিক নিয়ে কথা বললাম, এই প্রত্যেকটি টপিকই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা এই প্রত্যেকটি টপিক বাড়িতে অনুশীলন করবে। তাহলে আমার তথ্যের সাথে তোমাদের তথ্য অ্যাড করলে তোমরা ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এতক্ষণ আমরা যে আলোচনা করেছি, সে আলোচনার জন্য যে বইগুলো সহায়ক হিসেবে কাজ করেছে, অর্থাৎ রেফারেন্স বুক, সেই বইগুলোর আমরা উল্লেখ করতে চাই। যেমন সভ্যতার ইতিহাস বইটি লিখেছেন, সভ্যতার ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, এই বইটি লিখেছেন ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যার। বিশ্ব সভ্যতার ইতিহাস, এটি প্রথম ও দ্বিতীয় খণ্ড, লিখেছেন শাহনেওয়াজ এবং AKM স্যার। মানুষের ইতিহাস বইটি লিখেছেন হালিম আব্দুল ও অন্যান্য। ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাট এ গ্লান্স বইটি লন্ডন, এটি লিখেছে রেদার অ্যান্ড জোসেফ। ওয়ার্ল্ড সিভিলাইজেশন বইটি করাচির, এটা লিখেছেন রালফ অ্যান্ড বার্নস। আমরা আমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য আমরা রেফারেন্স বইয়ের উল্লেখ করব। রেফারেন্স বইয়ের উল্লেখ করলে আমরা আশানুরূপ মার্কস পাবো বলে আশা করি। তো তোমরা এই বইগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবে। আর রেফারেন্স বইগুলো আসলেই তোমাদের তথ্য জোগাড় করতে সহায়ক হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাসের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের যে লেকচারটি 2 নম্বর লেকচারটি প্রদান করা হলো, এটি মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করা হলো। তো আগামী 3 নম্বর লেকচারটি যে টপিক সম্পর্কে আলোচনা করা হবে, সেটি হলো মেসোপটেমীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা। তো আশা করব আজকের যে লেকচারটি আমি প্রদান করেছি, এটি সম্পর্কে তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে এবং পরবর্তী যে লেকচারটি আমি প্রদান করব, সেই লেকচারের উপর তোমরা একটু পড়াশোনা করবে, তাহলে তোমাদের জন্য আরও বেশি ইজি হবে। তো তোমরা নিয়মিত পড়াশোনা করবে, তাহলে তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকবে। তোমরা বুঝতেই পারতেছো, এখন করোনাকালীন একটি কঠিন সিচুয়েশন। শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তাদের যে প্রত্যাশিত যে সময়, সেরকম একটি সময় হলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা যতক্ষণ বাসায় আছো, অনলাইন এর মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করতে পারছো, এটি অবশ্যই তোমরা কাজে লাগাও, তাহলে তোমাদের সময়টাও ভালো কাটবে, পড়াশোনার মধ্যেও থাকতে পারবে। এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত যে স্বাস্থ্যবিধি রয়েছে, বিশেষ করে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করব এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, তাহলে আমরা নিজে সুরক্ষিত থাকতে পারবো। তো
তো আশা করি তোমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এবং পরবর্তী নতুন একটি টপিক নিয়ে নতুন একটি লেকচারে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। তো আল্লাহ হাফেজ।